সবাইকে স্বাগত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা এবং আমরা আজকে কথা বলবো মেরুদণ্ডের বাঁকা হাড় নিয়ে। মেরুদণ্ডের হাড় তো আসলে আমরা যেমনটি দেখি সেই হাড় নিশ্চয়ই আমরা সোজা দেখতে পাই, কিন্তু আমাদের সাথে যিনি অতিথি আছেন তিনি আমাদেরকে বিষয়টি আলোচনা করবেন যে মেরুদণ্ডের হাড় বাঁকা কী করে হয়ে যায় এবং এটা থেকে প্রতিরোধ কী কী করা যায়। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুস্থ মেরুদণ্ড। ধন্যবাদ। এই যে আমরা বলছি বাঁকা মেরুদণ্ড, আমার খুব কৌতূহল হচ্ছে যে মেরুদণ্ড কি বাঁকা হয়ে যায়? এটা কি কোনো মানে দুর্ঘটনাজনিত কারণে, নাকি মেরুদণ্ড আসলে বয়সজনিত কারণে বাঁকা হয়ে যায়, কিংবা বাঁকা মেরুদণ্ড বিষয়টা আসলে কি? আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদেরকে মডেলটা দেখেন এবং আপনাদের ডিসপ্লেতে যে ছবিটা আছে ওইটা যদি দেখেন, মেরুদণ্ড আসলে স্ট্রেট ওয়েতে যদি আমরা তাকাই সামনে থেকে, মেরুদণ্ড একদম সোজা। কিন্তু যদি আমরা মেরুদণ্ডকে আমরা সাইড থেকে দেখি, তখন একটু কার্ভ মনে হয়। এক জায়গায় না, কয়েক জায়গায় কার্ভ, বাঁকা তেরা। ঘাড়ের দিকে সামনের দিকে এরকম আমরা বলি লর্ডোসিসের মতো থাকবে। আবার পিঠের দিকে আপনার সামনের দিকে বাঁকা, একটু নোয়ায় থাকবে। আবার কোমরের দিকে একদম লর্ডের মতো থাকবে। সো আমরা নর্মালি ঘাড় এবং কোমর আমরা দাঁড়ায় থাকার জন্য আমাদের ঘাড়ের দিকে লর্ডোসিস হইতে হবে, অর্থাৎ কিনা সামনের দিকে বাঁকা থাকবে। আবার কোমরে দাঁড়ানোর জন্য, ঘাড়টাকে সোজা করার জন্য আমাদের লর্ড, আবার যেন কোমরটা দাঁড়ায় সোজা থাকার জন্য লর্ড। সো আমরা ঘাড় এবং কোমর দুই জায়গায় আমরা সামনের দিকে বাঁকা, আবার একদম নিচে এবং মাঝখানে এর হলো পিছনের দিকে বাঁকা। অর্থাৎ কিনা পিঠের দিকে আমরা সামনে নোয়ানো, আবার একদম নিচের দিকে সামনে নোয়ানো। ঘাড় এবং কোমর দিকে আমরা সামনের দিকে হলো বাঁকা, অর্থাৎ কিনা পিছনে নোয়ানো। এটা হলো নর্মাল কার্ভেচার। এই মেরুদণ্ড যদি আমরা সামনের থেকে আমরা অবশ্যই দেখবো সোজা, পাশের দিকে কিছু জায়গায় বাঁকা। তা কীভাবে এটা মেনটেন হয়? এটা মেনটেন হয় অনেক রকমের মাসেল, অনেক রকম সাপোর্টিং টিস্যু দিয়া ঠিক টানা দেওয়া রাখার মতো অনেকটা ব্যাপার। এটা হলো নর্মালি থাকে। কোনো কারণের জন্য যদি এই যে পার্শ্বে সামনে থেকে আমরা যখন সোজা দেখব, এই সোজাটা যদি যে কোনো একদিকে হেলে যায়, সেটাকে বলি আমরা বাঁকা মেরুদণ্ড অথবা স্কোলিওসিস। সামনের দিকে থাকলে আমরা বলি কাইফোসিস, বাঁকা নোয়াই হয়ে গেল কাইফোসিস। তো সাইডের দিকে এরকম বাঁকা হয়ে যাবে, সেটাকে স্কোলিওসিস। স্কোলিওসিস। সো বাঁকা মেরুদণ্ড কাইফোসিসও হতে পারে, স্কোলিওসিসও হতে পারে। তবে আমাদের বেশি কনসার্ন হলো স্কোলিওসিস, বা যে কোনো সাইডে যদি বাঁকা হয়ে যাবে, ওইটা হলে বেশি দেখতেও সুন্দর এবং এটা বেশি কষ্টকর, এবং এটা অনেক সাবসিকুয়েন্টলি অনেক সমস্যার তৈরি করতে পারে। আমরা যদি ছবিতে যাই তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো যে একটা মেরুদণ্ড কখন আমরা বাঁকা বলবো। এই যে দেখেন পার্শ্বের যে ছবিটা আপনি দেখতেছেন, মানে ওই মেরুদণ্ডের একদম স্ট্রেট, ওই মেরুদণ্ডের সেকেন্ডটা যে মেয়েটা মাঝখানের যে দেখেন একদিকে মনে হয় বাঁকা হয়ে গেছে। এখন যদি আমরা ছবিতে দেখি যে মেয়েটার যে বিভিন্ন জায়গায় প্যান্ট পরা, তার উপরে দেখেন কোমরটা কেমন বাঁকা, উপরের দিকে আপনি তাকান শোল্ডারটা কেমন বাঁকা, তার মানে সে একদিকে হেলে গেছে। যদি কোনো রুগী ছেলে হোক মেয়ে হোক, সে যদি এরকমভাবে হেরে যাবে, শোল্ডারটা একদিকে নোয়ায় যাবে, পেলভিসটা অর্থাৎ নিতম্বটা একদিকে টিল্টেড হয়ে যাবে, একটা পা মনে হবে খাটো, পিছন দিকে তাকাইলে মনে হয় যে পিঠটা একদিকে উঁচু হয়ে গেছে। আপনি দেখেন ভালো করে লক্ষ্য করেন, তার দেখেন যে বাম দিকে মনে হয় পেটটা ভিতরে ঢুকে গেছে। এইরকম একটা অবস্থান যখন হবে, মানে বাহ্যিকভাবে যখন আমরা দেখব মাথাটা কোনো রকম সে কষ্ট করে সোজা রাখছে, কিন্তু তার শোল্ডারটা একদিকে হেলে গেছে, আবার আপনার হলো নিতম্বটা বাঁকা হয়ে যাচ্ছে, পেটটা ভিতরে ঢুকে যাচ্ছে, হাঁটতে মনে হচ্ছে যেন সে তার পাটা খাটো। এই রকম যদি আমরা দেখব, আমরা ধরে নেব তার ভিতরে ওই যে মাঝখানের যে ছবিটা দেখছেন, হয়তোবা তার মেরুদণ্ডটা একদিকে এরকম হেলে গেছে। এটাকে আমরা বলি স্কোলিওসিস, তবে বাঁকা মেরুদণ্ড। এখন আপনি দেখেন যে কীভাবে আমাদের কাছে রুগী আসে। আপনি পিছন দিয়ে তাকান, একটা ইয়াং মেয়ে, একদম ডান পাশে ছোট একটা মেয়ে, এরপরে আরেকটু বয়স্ক, আর মাঝখানে একটা বেশ প্রাপ্তবয়স, ওই মেয়েটাও প্রাপ্তবয়স্ক প্রায়। এই যে পিছনের যে অ্যাটিচিউডটা দেখতে তাকে কতটা অসুন্দর লাগে, পিঠটা এমন বাঁকা হয়ে যাচ্ছে। একটা ইয়াং বয়সে প্রত্যেকটা ছেলে মেয়ে চায় যে আমাকে যেন দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কেউ চায় না আমি দেখতে অসুন্দর। যতটুকু আছে আমরা আরও গুছিয়ে সুন্দরভাবে, আপনারা যেমন মেয়েরা সাজুগুজু করেন, ছেলেরাও তো সাজুগুজু না করলেও বিভিন্নভাবে স্টাইলে চুল কাটার থেকে নিজেকে সৌন্দর্য বাড়ানোর জন্য সবাই আমরা চেষ্টা করি। কারো যদি এরকম হয় যে এখন ছোটো বয়সের মেয়ে
মধ্যবয়সী মেয়ে বা ছেলে দেখতে যদি এরকম অসুন্দর হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি হেডেক যে নিজে বুঝতে পারে না অনেক সময় বাচ্চা থাকলে, কিন্তু বাবারা, প্যারেন্টস বেশি। বিশেষ করে মেয়েরা যখন প্রাপ্তবয়স 12, 13, 14 বছরের মেয়ে দেখতে অসুন্দর, যারা বেশি আমাদের ক্ষেত্রে দেখা যায় একটু সোশ্যালি ধরেন অত অর্থনৈতিকভাবে সচ্ছল না, তারাই বেশি কনসার্ন। এটা হয়ে যায় বাবা মার কাছে বিরাট একটা বোঝা, সামাজিক একটা দায়বদ্ধতা, এবং একটা বিড়ম্বনাও তো। বিড়ম্বনা। ধরেন দেখতে তার অসুন্দর, যদি তার পড়াশোনা করার সুযোগ না থাকে, গরিব, বিয়ে শাদী দিবে, বিয়ে হইতে চায় না। এই যে একটা সামাজিক দায়বদ্ধতা, একটা সামাজিক লোক, সোশ্যাল বার্ডেন তার তো আছে, এবং এটা আলটিমেটলি একটা মানে ন্যাশনাল বার্ডেনের মতো। আমরা অনেক পেশেন্ট পাই, আনফর্চুনেটলি ধরেন আমাদের এরকম স্ক্রিনিং করার সুযোগ নাই। দেখেন আপনি এক্সরেটা দেখেন, প্রথমে দেখেন আমরা সামনে থেকে দেখতেছি তার কিন্তু একদমই বাঁকা, পার্শ্বের থেকে কিন্তু অত ভালো বোঝা যায় না। কিন্তু দেখেন নিচেও একটু বাঁকা, উপরের দিকে বাঁকা, এবং তার নিতম্বটা ভালো করে লক্ষ্য করেন একদিকে উঁচু হয়ে আছে। শোল্ডার জয়েন্ট যেটা আমরা ঘাড় বলি একদিকে বাঁকা হয়ে গেছে। আমরা অনেক সময় এটাকে কম্পেনসেটরি, মানে যে কোনো একদিকে ডান বা বাম দিকে বাঁকা করে আমরা চেষ্টা করি যেটা সোজা হয় কিনা। এটা কিন্তু এটা অ্যাডাল্ট, মানে 28 বছর বয়স্ক একজন রোগীর একটা এক্সরে। এটাকে আমরা মেজার করি। মেজারমেন্ট হলে যে আমরা কতটুকু বাঁকা হলে এটাকে আমরা স্কোলিওসিস বলবো। স্বাভাবিক অবস্থায় কি বাঁকা একটু থাকতে পারে কিনা, অনেক সময় কিন্তু থাকে। তখন 10 ডিগ্রি পর্যন্ত যদি বাঁকা থাকবে, আমরা বলছি কবজ অ্যাঙ্গেল। একজন ভদ্রলোক এটা ডায়াগনোসিস করেছেন যে এই 10 ডিগ্রি হলে উপর থেকে কোনো কিছু বাহ্যিক কোনো পরিবর্তন বোঝা যাবে না, শুধু এক্সরে করলে আমরা বুঝতে পারবো, কিন্তু সে নর্মাল লাইফ লিড করবে। 10 ডিগ্রি 10 ডিগ্রির বেশি হলেই সে বাহ্যিকভাবে দেখা যেতে পারে, সেই জন্য তখন আমরা এটাকে রোগ হিসাবে ধরি। সো লেস দ্যান 10 ডিগ্রি, 10 ডিগ্রির কম আমরা ইটস নর্মাল, এটা তাকে স্কোলিওসিস বলবো না। 10 ডিগ্রির উপর হলে তাকে আমরা স্কোলিওসিস বলবো। এরপরে অ্যাঙ্গেল দিয়ে আমরা মেজার করি যে তাকে কখন কিভাবে চিকিৎসা করব। এখন ধরেন এটাকে কিন্তু আমরা ডান বাম কাত হয়ে আমরা দেখছি যে কোনো রকমের মানে সোজা হয় নাই, অনেক সময় এটা সোজা হয়ে যায়, তার মানে এটা নরম সফট, এটা ইজি টু ট্রিট। অনেক সময় এটাকে ধরেন আমরা এক ধরনের খাঁচার মতো দিয়ে আমরা চিকিৎসা করতে পারি, কোনো অপারেশন লাগে না। এবং বিশেষ করে যদি ইয়াং বয়স থাকে, এটা অ্যাডাল্ট, এটাকে কিন্তু সার্জারি লাগবে। আপনি ভালো করে লক্ষ্য করেন যে আমরা আগের এক্সরেটা আপনি চিন্তা করেন, পরের এক্সরেটা চিন্তা করেন, অলমোস্ট নর্মাল স্ট্রেট হয়ে গেছে। সাইড থেকে একটা রোগী বা একটা লোক যেমন থাকা দরকার মেরুদণ্ডটা, ঠিক এরকম। ধরেন আমরা এটা অলমোস্ট 95 to 98% আমরা কিন্তু কারেকশন করে পেয়েছি। আপনি দেখেন নিতম্বটা আগে একদিকে উঁচু ছিল, শোল্ডারটা একদিকে উঁচু ছিল, এটা আমরা এক্সরেতে দেখতে পাচ্ছি। যদি আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখি যে তার পরের ছবিটা যদি যাই যে তার কতটুকু পরিবর্তন হলো, নেক্সট ছবিটা আমরা যেতে চাই। পরের ছবিটাতে যেতে চাই আমরা একটু। পরে যেটা আমরা কারেকশন করার পরে তাকে দেখতে কেমন লাগে, যদি আমরা এটা আগেরটা পরে, হ্যাঁ, আমরা পরের next। ছবিটাতে আসলে যেতে চাই। হ্যাঁ, এখন দেখেন যে এই বাচ্চাটা একদম প্রথম যে ছবিটা বাম দিকে অপারেশনের পূর্বে, দেখেন সে কিন্তু তার পেটটা এমন একদিকে ডান দিকে ঢুকে পড়া ছিল, তার বাম দিকে কেমন একটা স্ট্রেট, তার শোল্ডারটা কেমন একটা অ্যাবনর্মাল, মনে হয় টেনে লম্বা করে ফেলছে। এখন মাঝখানেটা ইমিডিয়েট সার্জারির পরে, এরপরটা ফাইনালি। এখন দেখেন তার শোল্ডারটা কিন্তু অলমোস্ট ব্যালেন্সড। এবং আপনি দেখেন যদি তুলনা করেন এক্সরেটা, তার দেখতে যেমন অসুন্দর, দাঁড়ানোটা আগে একটা অ্যাবনর্মাল, মনে পাটা ফাঁক করেছে দাঁড়াইছে, লাস্টের ছবিটা অলমোস্ট নর্মাল হয়ে এবং গেছে, ঠিকঠাকই দাঁড়িয়েছে। ঠিকঠাক দাঁড়িয়েছে। আর এক্সরেটা যদি আপনি চিন্তা করেন, এখন দেখেন কম্পেয়ার করেন যে তার অপারেশনের আগে এবং তারপরে তার ঘটনাটা কী ঘটলো, অলমোস্ট নর্মাল। তার এই যে নিচের দিকে বাঁকা, মাঝখানে বাঁকা, উপরের দিকে বাঁকা, এই বাঁকাগুলো থাকে না। এগুলো ধরেন যখন ম্যাচিউরড হয়ে যায়, এটা ধরেন ডাবল কার্ভ আমরা বলি, অ্যান্ড মোর দ্যান 40 ডিগ্রি কমস অ্যাঙ্গেল, যদি আমরা এটা কম থাকে তাহলে কিন্তু আমরা সার্জারি লাগে না। যেমন আমাদের মাপ 20 ডিগ্রি পর্যন্ত যদি থাকে, 10 to 20 যেটা আমাদের, এই লেস দেন 20 ডিগ্রি থাকবে, তাকে নর্মাল লাইফ লিড করবে। আমরা অবজার্ভ করব যে এটা কি বাড়তেছে কিনা, তার অন্য কোনো অসুবিধা হয় কিনা। অন্য অসুবিধার মধ্যে দেখতে তো একটা সুন্দর আছে, অনেক সময় ব্যথা হয়, এবং অনেক সময় এত দ্রুত গতিতে বাঁকা বাড়তে থাকে যে সে তার বুকের মধ্যে চাপ, শ্বাসকষ্ট হবে, তার পেটের মধ্যে চাপ, অল্প খেলে মানে অনেক বেশি খেয়ে ফেলছে, তার ডিসকমফোর্ট লাগবে খাওয়ার পরে, এগুলো তার কষ্ট বাড়তে থাকে। আরও যদি অনেক বাঁকা হয়ে যায়, তখন দেখা যায় পা গুলো একটু তার ঝিনঝিন, অবশ অবশ, এবং অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়।
প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়। এগুলো একদম লাস্ট মানে খারাপ কনসিকুয়েন্সেস। কিন্তু নর্মালি সবচেয়ে বেশি আপনি দেখতে যে অসৌন্দর্য, বাহ্যিকভাবে যে একদিকে উঁচু হয়ে আছে, বাঁকা হয়ে আছে, পেটটা ভিতরে ঢুকে আছে, তার মনে হয় যে পাটা একটু খাটো, হাঁটতে গেলে সে একদিকে হেলছে, মানে একটা ইমব্যালেন্স লাগে আসলে একটা Imbalance, মানুষকে right, দেখতে। right, exactly. আমরা আরো বিস্তারিত আলোচনায় যাব, তবে আমাদের সময় হচ্ছে একটা বিরতি। দর্শক, সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানের সময় হচ্ছে একটা বিরতি, সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবির সূচনা। আমরা কথা বলছি বাঁকা মেরুদণ্ড এই সমস্যাটি নিয়ে, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। আমরা কথা বলছিলাম এবং আমরা দেখতে পাচ্ছিলাম, আসলে একদম পরিষ্কারভাবে দেখলাম আমরা যে কীভাবে বাঁকা থেকে এবং একটা অস্ত্রোপচারের মাধ্যমে সোজা করা যায়। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু সার্জারি প্রসঙ্গটা আমরা দেখলাম, এই সার্জারিটা আসলে কতটা ব্যয়বহুল এবং কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা আসলে সাকসেস রেট, এটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। সাকসেস রেট বা কতটা ব্যয়বহুল, কি সার্জারি করব, তার আগে আমাদের জানা দরকার যে এটা কারণটা কী কী। যেমন বেশিরভাগ কারণ মানে শতকরা 70% এটার কোনো কারণ জানা যায় না, অটোমেটিক্যালি এমনি এমনি বাঁকা হয়। বাকি যে 20% 30% এগুলোর কিছু কারণ আছে। যেমন আমরা প্রত্যেকটা মেরুদণ্ডে যে কশেরুকা একটা ইন্ডিভিজুয়াল হাড়, এটা অনেক সময় সম্পূর্ণভাবে হয় না। দেখা গেলো 3-4টা হাড় ফিক্সড হয়ে আছে, ও 3-4টা হাড়ের এক সাইডে আপনি সেপারেট হয়েছে, আরেক সাইডে সেপারেট হয় নাই, অর্থাৎ আমরা ব্লকড ভার্টিব্রা বলি। আবার দেখা যাবে যে একটার মধ্যে অর্ধেকটা হয়ে সে বাধাপ্রাপ্ত হয়ে নিয়ে এরকম বাঁকা করে ফেলছে। এগুলো আমরা বলি কনজেনিটাল, অর্থাৎ কিনা জন্মগতভাবেই তার মেরুদণ্ডটা বাঁকা হয়ে আসছে, এটা একটা কারণ। আরেকটা থাকে যে কিছু সিন্ড্রোমিক, কিছু অসুখের জন্য রোগ। যেমন আমাদের একটা রোগ আছে নিউরোফাইব্রোম্যাটোসিস। এটা হলো নিউরাল টিস্যু, নার্ভ টিস্যু, স্নায়ুতন্ত্রের একটা ডিজিজ। শরীরে অনেক জায়গা হবে, গুটো 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 হবে। আবার শরীরের মধ্যে তার স্পট থাকে, চামড়াগুলোর মধ্যে একটা স্পট থাকে। তাহলে কিছু এই রোগের জন্য সিন্ড্রোম, মারফ্যান সিন্ড্রোম, তারপর আবার কিছু ডিজিজ আছে যেমন পোলিওমাইলাইটিস, সিপি, সেরিব্রাল পলসি, এই ধরনের কিছু রোগের জন্য আপনার মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়। মাসেলগুলোকে আমরা বলছি খুব ইম্পর্টেন্ট, কারণ মাসেলগুলা মেরুদণ্ডকে কোথায় বাঁকা, কোথায় সোজা রাখবে, অর্থাৎ কি না ওই আমরা যেমন তাঁবু টানাই, এই যে এই টেন্টের মতো করে যে ধরে রাখবে, এই মাসেলগুলো যদি কোনো কারণে দুর্বল থাকে, অনেকগুলো মাসেল ইমব্যালেন্স জন্মগতভাবে হতে পারে, কোনো রোগের জন্য হতে পারে, এইরকম যদি বাঁকা হয় তাহলে কিন্তু তার কারণগুলো ডিফারেন্ট এবং তার চিকিৎসা পদ্ধতিও আলাদা। আর যেটা আমরা বলছি যে ইডিওপ্যাথিক, কোনো কারণ জানা যায় না, বাট এমনি এমনি হয়ে যাচ্ছে, সবই ভালো আছে, তার অন্য কোনো রোগ নেই, তারপরেও হয়ে যায়, 70% কিন্তু আননোন কজ। এই কজগুলো চিকিৎসা পদ্ধতিতে প্রথম অবস্থায় আমরা যেটা বলছি যে 20 ডিগ্রি যদি হয়, আমরা তাকে বাচ্চাকে খেলাধুলা দৌড়াদৌড়ি সব করতে দেব। 20 to 40 ডিগ্রি, এখানে আমাদের প্রিভেনশন, যেটা প্রতিকার, প্রতিরোধ, যে আর যেন না হয়, না হলেও কি করা যাবে, হয়েই যদি যায়, বেড়ে যাচ্ছে 20 to 40 ডিগ্রি পর্যন্ত আমরা বিভিন্ন ব্রেস খাসার মতো পড়াই। সেটা হলো কি, ছোটো বয়সে যদি একটা গাছ, একদম নরম একটা গাছ বাঁকা হয়ে যায়, আপনি দেখবেন এটা একটা সাপোর্ট দিয়ে কাঠের মতো দিয়ে আমরা যদি বেঁধে দিই, ওই বাঁকাটা কিন্তু নরম গাছ টান দিলেই সোজা হয়, বেঁধে দিলে আস্তে 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 কিন্তু এটা সোজা হয়ে যায়। এবং এই গাছটা যখন অনেক বড় হয়ে যায়, বুঝতেই পারবে না যে ছোটোবেলায় এই গাছটা এরকম বাঁকা ছিল। এটা অনেকেরই যারা অভিজ্ঞতা আছে তারা বলতে পারবে। অনুরূপভাবে আমাদের এই মেরুদণ্ড ছোট বয়স যখন ধরেন 10 বছরের নিচে, আমরা ইউজুয়ালি কিন্তু বলি যে না, কোনো রকম কোনো সার্জারি কিছু লাগবে না। 10 থেকে 18 বছরের বয়সে এই আমাদের এই স্কোলিওসিস বেশি হয়। এই বয়সগুলোতে যদি 20 ডিগ্রির নিচে অ্যাজ ইট ইজ থাকবে, 20 to 40 আমরা নানা রকমের ব্রেস আছে। এটা ডিপেন্ড করে যে মেরুদণ্ড একদম উপরে থেকে, মেরুদণ্ডের মাঝখানে, না একদম নিচে, বাঁকাটা কোন জায়গায় সবচেয়ে বেশি, এই বাঁকার উপর নির্ভর করে বিভিন্ন রকমের আমরা ব্রেস বলি। এই ব্রেসগুলো যদি আমরা দেই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা আর বাড়বে না। ওই যে বললাম নরম গাছকে সাপোর্ট দেওয়া, ঠিক সেই নরম মেরুদণ্ডকে আমরা সাপোর্ট দিয়ে দিলে এটা আস্তে 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 আপনার হলো এটা স্বাভাবিক অবস্থায় সে বড় হয়। একবার যদি সোজা হয়ে উপর দিয়ে উঠতে থাকে তাহলে কিন্তু সে আর বাঁকা হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক এই ক্ষেত্রে আমরা প্রিভেনশন আর আমরা বাড়তে দেব না। যদি কোনোভাবে আমরা 18-20 বছর পার করে দিতে পারি,
সাধারণত এইটা আর বাড়ে না, এটা মজার জিনিস। সো আমাদের প্রিভেনশন যে আর আমরা বাড়তে দেব না, যেটা ঘটে গেছে 40 ডিগ্রির নিচে রাখবো, এই রকম সাপোর্ট দিয়ে দিয়ে যদি আমরা 18-20 বছর নিতে পারি, তাহলে কিন্তু তারপরে দেখা যাবে যে এটাকে আর বাড়ে না। যদি এর মধ্যে দেখা গেলো যে না, এই কোনো বাধাই মানছে না, এটা আমরা যতই সুন্দর ব্রেস দেই, যতই আমরা নানা রকমের এক্সারসাইজ করাই, কিন্তু এটা বাড়তেই আছে। 40 ডিগ্রির উপরে গেলে তখন কিন্তু সার্জারি করতে হবে। এখন আপনি বলছেন যে এটা ব্যয়বহুল, হ্যাঁ এটা একটু ব্যয়বহুল সার্জারি, টাইম কনজিউমিং, কারণ এটা ইনিশিয়ালি আমরা যখন প্রথম শুরু করছি ধরেন 2002 সালে, তখন আমাদের একটা সার্জারি করতে 12-14 ঘন্টা লাগতো, কারণ তখন আমাদের অনেক সাপোর্টিং জিনিস ছিল না। এখন কিন্তু সেই সার্জারি আমরা 4 থেকে 6 ঘন্টার মধ্যে চলে আসে, অর্থাৎ অলমোস্ট 50%-এরও কম। কারণ আমরা নিজেরাও এক্সপার্ট হয়েছি, আমরা নিজেদের যে সমস্ত যন্ত্রপাতি ছিল না সেগুলো আমাদের আছে। আর এই যে যেটা বললেন যে খরচের ব্যাপারটা, যে যন্ত্রগুলা ইনস্ট্রুমেন্ট, রড, স্ক্রু দেখছেন, এগুলো ধরেন অ্যাভেলেবল ছিল না, এগুলো কিন্তু কস্টলি। এবং এগুলোকে ব্যবহার করার জন্য যে সমস্ত স্বয়ংক্রিয় মেশিনপত্র লাগে অনেক জায়গায় নাই। যেমন আমরা বলি নিউরো মনিটর, যেমন আমাদের সেন্টার বাংলাদেশে 2-3টা সেন্টার মাত্র এই নিউরো মনিটর আছে, তার মধ্যে আমার সেন্টার একটা। তা আমাদের এই সেন্টারে এই নিউরো মনিটর ধরেন প্রায় 80-90 লক্ষ টাকা দাম। আবার ধরেন যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, যে স্ক্রু রড, এগুলো যে ইউজ করব, এরা ওই যন্ত্র দিয়ে দিয়ে দেখতে হয়, ওটার দাম প্রায় হলো 80-90 লক্ষ টাকা। আসলে দাম বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ অনেকগুলো থাকে। কারণ আছে, যে কারণের জন্য যে আমরা অনেক সময় বুঝতে পারি না, রুগীরা বলে ফেলে ডাক্তার সাহেবরা গেলেই তো বসায়ের মতো অনেক টাকা গলা নেবে, কাটে। গলা কাটে। তো এই যে গলা কাটাটা কেন হচ্ছে এটা বুঝতে হবে, কারণ এই সার্জারি জন্য আমি 25 বছর আগে আমরা জানতাম না, বুঝতেও পারতাম না যে এই সার্জারি করা সম্ভব নয়। বাট এটা তো এখন আমরা হরহ করতেছি। আমাদের সেন্টারে তো আমরা প্রায় মোর দেন 200-এর বেশি কেস কিন্তু আমাদের হয়ে গেছে। এবং আমাদের যে কেসগুলো একদম মানে কঠিন অবস্থা, কারণ আর্লি স্টেজ আসে না, যখন অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়, কমপ্লিকেটেড হয়ে যায়, বুঝতেও পারে না, এবং ধরেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ইট ইস কস্টলি। যেমন যে স্ক্রুগুলো আমরা লাগাই, যখন একদম কম দামি স্ক্রু যদি লাগাই, তাও 5 থেকে 7 হাজার টাকা এক একটা স্ক্রু। আবার দামি স্ক্রু দেন 20-22 হাজার টাকা আছে আমাদের প্রেক্ষাপটে। আবার যদি আপনি ডেভেলপ কান্ট্রিতে যান, একটার দাম প্রায় দেখা যায় যে মানে 4-5 লাখ টাকা, এমন দামের স্ক্রু আছে। সুতরাং কিন্তু সার্জারিটা কিন্তু খুব কস্টলি। যদি আমরা এই যে মানে মিডিয়াম বা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, মোস্টলি ধরেন আমরা ইন্ডিয়ান জিনিস ব্যবহার করি, অনেক সময় চাইনিজ, ইদানিং আবার ধরেন কোরিয়ান জিনিস পাওয়া যায়, মিডল ইস্ট কান্ট্রিরও কিছু আছে, আবার ইউরোপ আমেরিকায় যদি যাবেন, মানে ইউরোপ আমেরিকা যাওয়া মানে এক একটার দাম 4-5 গুণ বেড়ে যাবে। যে স্ক্রু যদি ইন্ডিয়ানটা 5-7 হাজার টাকা হয়, ওটা ধরেন 15-20 হাজার টাকা হবে। এই যে দামের ভেরিয়েশন, এর সাথে ধরেন আপনার পুরা সার্জারির খরচটা কিন্তু ভ্যারি করে। কিন্তু অফকোর্স যেহেতু 4 থেকে 6 ঘন্টা মিনিমাম একটা সার্জারি লাগবে, এই সার্জারি ধরেন অ্যানেস্থেসিয়া তার খরচ, পুরো টিমের আসলে একটা খরচ আছে। আবার ধরেন হসপিটাল স্টে, যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হবে, এবং তাকে এই যে আসলে বিষয়টা হচ্ছে যে স্যার একটু যদি বলি যে খরচ বেশি হলেও ব্যয়বহুল হলেও আসলে প্রতিকারটা তো পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালোভাবে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দর্শক শুনছিলেন যে বাঁকা মেরুদণ্ডেরও কিন্তু চিকিৎসা আছে এবং অস্ত্রোপচারের মাধ্যমে সেটি পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, মেরুদণ্ডের যত্ন নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।